রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। জনি হত্যা মামলায় আদালতের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ছাত্র জনতার অর্জন নস্যাৎ করতে ভারতে বসে অপপ্রচার করছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। পলাতক হাসিনাকে ফেরানোর ইস্যুতে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই ঢাকার সঙ্গে কাজ করছে নয়াদিল্লি। বিচার বিভাগ সংস্কারে প্রধান উপদেষ্টার উদ্যোগ ইতিবাচক, বলছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার জরুরি। কারফিউতে আরো থমথমে ভারতের মণিপুর। কেন্দ্রীয় বাহিনীর টহল ভেঙেছে, শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ইন্টারনেট। এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা। প্রথমবার ডাক পেলেন জাকির আলী, ইনজুরিতে বাদ শরীফুল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রিমান্ডে চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার প্রতিবেদন। রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। খিলগাঁও থানায় ২০১৫ সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় নতুন করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এদিন আসামি পক্ষ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে। এতে করে আমরা মনে করি কনস্টিটিউশন লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আইন এবং জুডিশিয়ালের যে মানুষের আস্থা বিশ্বাস সেটা মানুষ হারিয়ে ফেলছে। এদিকে আশুলিয়া থানায় হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এফআইআরে উল্লেখ করা হয়েছে আশুলিয়া, কিন্তু মামলা দেওয়া হয়েছে সাভার। এই যে ঘটনাগুলি ঘটছে এতে আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। আমরা বিগত সাবজেকশনে বলেছি আয়ুষাবক রিমান্ডে নেওয়ার জন্য যুক্তিসঙ্গত কোনো উপাদান বা যুক্তিসঙ্গত কোনো সাবমিশন বিজ্ঞ আদালতে রাখতে পারে না। গণহত্যার একজন অন্যতম মূল হোতা, তাকে কেন হাত করা পড়ানো হয়নি হুজুর আদালত? একজন খুনির যে বিষয়, খুনিকে যে বিচারাঙ্গনে আদালতে ওঠানোর ব্যাপারে আমি একজন নবীন আইনজীবী হিসেবে এবং আদালতের ভাষায় বলতে চাই, খুনিদের মতো করে যেন বিজ্ঞ আদালতে শপথ করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। বুধবার রাতে মহাখালী এলাকা থেকে গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকেও খিলগাঁও থানার জনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে নেওয়া হয় আদালতে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আদালতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আসাদুজ্জামান মিয়ার রিমান্ডের বিষয়ে কি তথ্য জানা গেছে বা অন্যান্য মামলাগুলোর অবস্থা কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত আসাদুজ্জামান মিয়াকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু তাকে আসলে আদালতে কখন নিয়ে আসবে সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা কোনো তথ্য আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি। আমরা ধারণা করছি সে যেটি অন্যান্য বড় মামলাগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছে যে এরকম বড় ধরনের আসামিকে যখন আদালতে তোলা হয় নিম্ন আদালতে, তখন কিন্তু বড় ধরনের গ্যাঞ্জাম হয়, সেখানে কিন্তু বড় ধরনের আইন শৃঙ্খলা পরিণতি অবনতির ঘটনা ঘটে। সেটির কিন্তু বিবেচনা করে আমরা এখন পর্যন্ত নিয়ে আসতে দেখিনি। তবে সেটি হয়তো সন্ধ্যা নাগাদ বা বিকেলের দিকে যখন মানুষের সংখ্যা আদালত পাড়ায় অনেকটা কমে যাবে তখন কিন্তু তাকে আনা হতে পারে বলে আমরা ধারণা করছি। যেহেতু এর আগের কয়েকটি মামলায় আমরা দেখেছি যে বড় আসামিদেরকে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু উৎসুক জনতা অনেকটা উত্তেজিত হয়, তাদের প্রতি একটা আক্রমণ বা হামলার ঘটনা ঘটে। সেসব হামলা এড়িয়ে যেতেই কিন্তু আনা হচ্ছে বলে আমাদের এখন পর্যন্ত ধারণা। তবে এর আগে আমরা দেখেছি যে হাসানুল হক ইনু, জাসদের যিনি সভাপতি, এবং জুনায়েদ আহমেদ পলককেও কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছে। এবং তাদের যে মামলাগুলো ছিল সেই মামলার কিন্তু যে 8 দিনের রিমান্ড, সেটি রিমান্ড শেষে আদালতে তোলা হয় এবং তাদেরকে কিন্তু
গ্রেপ্তার দেখানোই হয় এবং তাদের যে আবেদন করা হয়েছিল জামিনে সেটি খারিজ করে দিয়ে তাদেরকে কিন্তু আদালতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আজকের আদালত। এবং আমরা যতটুকু জানি যে আমরা গতকালকে আসাদুজ্জামান মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। এরপরেই কিন্তু খিলগাঁওয়ের একটি মামলায় সেখানে ছাত্রদল নেতার 15 সালে একজন মৃত্যুর ঘটনায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও কয়েকটি মামলা তার নামে যে কিন্তু পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে কয়েকজন আইনজীবী সেখানে কথা বলছিলেন, তারা যেটি বলছেন যে তার রিমান্ড আবেদন করা হবে হয়তো 10 দিন এটি হতে পারে, তবে আদালত সার্বিক দিক বিবেচনা করে যে কয়দিন তাকে রিমান্ডের আবেদন করবেন বিবেচনা করবেন সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তবে এখন পর্যন্ত কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হলেও আদালতে মূল বিচার কার্যক্রম সেটিতে কিন্তু তোলা হয়নি। এবং আমরা দেখেছিলাম যে গত সকালে যেসব মামলায় যেসব আসামিদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি আসামিদেরকে কিন্তু এখন পর্যন্ত আদালতের চত্বরে তোলা হয়নি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। এনেছি হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। বিচার বিভাগের সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেন বিচারকরা, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচার বিভাগ সংস্কারের প্রধান উপদেষ্টার কমিশন গঠনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এই জন্য সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার জরুরি। 2 বারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলেও জানান তিনি। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়াক। বিচার বিভাগ সাংবিধানিক যে বিধানগুলো আছে সেগুলো মানুক, আইনগত বিধানগুলো মানুক। এই উদ্যোগটা আমি মনে করি যে অনেক ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে সবার একসাথে কাজ করা উচিত। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই 70 অনুচ্ছেদের কারণে। অনেকটা ভূমিকা রেখেছে 70 অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। স্বৈরাচার পতনের 1 মাস পেরোলেও সন্তান হারানোর বেদনায় স্তব্ধ নিহতদের পরিবারের সদস্যরা। 17 বছর বয়সী শহীদ আসিফের পরিবারও এখনো কাটিয়ে উঠতে পারেনি শোক। ঘাতকের বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আসিফের মাথার খুলি। প্রিয় সন্তানের বাবা ডাক যেন এখনো শুনতে পান আমজাদ হোসেন। আর্তনাদ আর চোখের পানিতে বাকরুদ্ধ মা, বড় বোন, দাদি ও নিকটাত্মীয়রা। শিউলি রায়ের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশের। এখন তাহলে মানুষ নাই, আমার নুডলস খাওয়ার মতন মানুষ নাই, রান্নাও করি না। এ কান্না ভাই হারানোর বেদনার। মৃত্যুর 2 দিন আগেও ভাইয়ের সঙ্গে খুনসুটির স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আমার ভাইয়ের আমি ভাতও খাওয়াই নাই, এমনি তো আমার ভাই আমার হাতে ভাত খাওয়ালে পাগল হয়ে যা বোন আমার ভাত খাওয়াই দাও, তুমি ভাত না খাওয়াইলে আমি খাবো না। আমার ভাইয়ের আমি ভাত খাওয়াই দিতাম প্রত্যেক দিনই, আমার ভাইয়ের একবেলা হইলেও আমার ভাইয়ের ভাত খাওয়াই দিতাম। এখন তার আমার ভাই আয় না ভাত খায়। সন্তান হারানো বেদনায় বাবা ডাক শোনার হাহাকার যেন বয়ে বেড়াচ্ছেন আমজাদ হোসেন। বাকরুদ্ধ বাবা তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেই কথা বলতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। ওই গুলিটা শুধু আমার বাবার শরীরেই লাগতে পারছিল, আজকে যদি আমার শরীর লাগতো তাহলে তো ভালো হইতো। আমি মনে করতাম যে যাক আমার ফুলার শরীর লাগছে, আমিও এই পথের প্রতি হইতাম, তাও ভালো ছিল। এই কষ্ট তো আর কারোরই বুঝাইতে পারবো না। 6 ভাই বোনের মধ্যে আসিফ ছিল দাদির চোখের মণি আর বড় বোনের বুবাই। সেই চোখের মণি এখন শুধুমাত্র স্মৃতির পাতায় চোখের পানি হয়ে ঝরছে পরিবারের মাঝে। বুঝি আমি ঢাকা যাই, তোমার লাগে আমি টিয়া বাড়াই দিব, তুমি তো অনেক সুগাই গেছো, তোমার ওষুধ খাবার টিয়া বাড়াই দিব। এই কথা কইয়া আসছে, কয়দিন পরে আমার নাতিন কারে উঠে গেছে,
19 জুলাই মিরপুর বেনারসি পল্লীতে পড়েছিল আসিফের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ছুটে আসে বাবা, নিয়ে যায় হসপিটালে। মাথায় বুলেট লাগার পরও 4 ঘন্টা যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে যায় আসিফ। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ঝুটের কাজ করতেন আসিফ। ছিল না কোনো রাজনৈতিক যোগসূত্র। কেবল আসিফ নয়, তার মতো যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দাগ শুকানোর আগেই হত্যার সুষ্ঠু বিচার চান পিতা আমজাদ হোসেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে ভারতে বসে আওয়ামী লীগ যে অপপ্রচার চালাচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুততম সময়ে সংস্কার করে জনগণের সংসদ দিয়ে দেশ চালানোর উদ্যোগ নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলন সহ গণতন্ত্রের আন্দোলনে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বরের সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জন্মলগ্ন থেকে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার। দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে জনগণের সংসদ প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব শিল্প কারখানার অস্থিরতা তৈরির চেষ্টা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। আওয়ামী লীগ শাসন আমলের প্রশাসনের দলীয়করণ থেকে বের হয়ে আসতে আরো ধৈর্য ধরতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব। নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পলাতক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের প্রক্রিয়া নিয়ে এখন সর্বত্র চলছে আলোচনা। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে জার্মানিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়াতেই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে নয়াদিল্লি। আরও জানাচ্ছেন লুৎফর কবির। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের অবৈধ অস্ত্রের গুলিতে প্রাণ হারিয়েছেন ৮ শতাধিক মানুষ। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা হয়েছে এমন অভিযোগে অসংখ্য মামলা হয়েছে। পলাতক শেখ হাসিনাকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে এমনটা জানিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দেন
ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, যতক্ষণ না পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করছে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে নয়, এ নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করছে নয়াদিল্লি। As you know, there's a change of government in Bangladesh. And we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. বার্লিনের সংবাদ সম্মেলনে জয়শঙ্করের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবোকো। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা এ নিয়ে এখনও মোদী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসেনি। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে 153টি, যেখানে 135টি হত্যা মামলা আর 7টি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে, 3টি অপহরণ এবং বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। প্রতিদিনই বাড়ছে মামলার সংখ্যা। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ওই দিনই পালিয়ে ভারতে চলে যান তিনি। এ অবস্থায় তাকে দেশে ফেরানোর দাবি উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রমিক অসন্তোষে আজও বন্ধ বেশিরভাগ গার্মেন্টস কারখানা। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে উল্লেখ করে শ্রমিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। বহিরাগতরা উস্কানি দিচ্ছে উল্লেখ করে শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি। বৃহস্পতিবার গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শ্রম সচিব। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনপু। সাভার ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ কাটেনি। শ্রমিকরা কাজে ফেরায় বেশ কিছু কারখানা খুললেও এখনও বন্ধ শতাধিক প্রতিষ্ঠান। নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেকে। এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন নতুন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। এ সময় চলমান শ্রমিক অসন্তোষে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। শ্রমিক আন্দোলনে বহিরাগতরা উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করে শ্রম সচিব বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। তবে শ্রমিকদের 25 দফা দাবির মধ্যে অনেকগুলোই যৌক্তিক বলে জানান তিনি। ন্যূনতম মজুরি নির্ধারণে সময় লাগবে বলেও জানান সচিব। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে এখনো বন্ধ অনেক কারখানা। এই মুহূর্তে সাভারের বাইপাইল এলাকা আছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান, যুক্ত হচ্ছেন সরাসরি। শাহিনুর, সব কারখানা খুলেছে কিনা, শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন। নান্সি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার যে শিল্পাঞ্চল জিরাবতে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকায় আমরা দেখেছি যে বিশেষ করে মহাসড়কের পাশে যেসব কারখানা আছে অনেক কারখানায় কিন্তু আমরা বন্ধ দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশিরভাগ কারখানায় কিন্তু খুলেছে এবং বিশেষ করে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে দুটি ইপিজেড করে পুরা দুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদের উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় কিন্তু বিশেষ করে 119টি কারখানা কিন্তু ইতিমধ্যে কিন্তু উৎপাদন বন্ধ আছে। আপনি জানেন যে গত 11 তারিখের পর থেকে কিন্তু 113টি কারখানা কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক শিল্প কারখানার যে শ্রমিকরা আছে তারা এই সময় কিন্তু অনেকেই আজকে সপ্তাহের শেষ দিন হয় কিন্তু অনেকেই বাড়ি যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে
আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় বিশেষ করে নবীনগর থেকে যে চন্ডা সড়ক, এই সড়ক কিন্তু আজকে যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। বিশেষ করে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি কারখানার সামনেই কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। এবং সড়ক মহাসড়কে কিন্তু র্যাব, পুলিশ, বিজিবির সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা এই বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু আমরা দেখেছি টহল অব্যাহত রাখিতে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা শিল্প অঞ্চলে বেশিরভাগই দেখেছি যে মহাসড়কের পাশেই কিন্তু যে কারখানাগুলো, এইসব কারখানায় কিন্তু বেশিরভাগই কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ভিতরের যে কারখানাগুলো আছে, শাখা রোড দিয়ে যেসব কারখানাগুলো চলে, সেগুলো কিন্তু বেশিরভাগ কারখানায় কিন্তু যথারীতি চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত সাভার আশুলিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। সকাল থেকে কিন্তু যেসব কারখানা খুলেছে এবং চাকরিজীবীরা, যারা শ্রমিকরা কাজে যোগ দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে কিন্তু কাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আশুলিয়ার শিল্প অঞ্চল থেকে নানছি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। সিটি কর্পোরেশনের তৎপরতা না থাকা, অব্যাহত বৃষ্টির কারণে ধীরে ধীরে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই মৃত্যু হয়েছে 19 জনের। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড, হেপাটাইটিস আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। হাসান মাহমুদের রিপোর্ট। 8 বছরের লামিয়া 1 সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি মুগদা হাসপাতালে। শুরুতে ডেঙ্গু সংক্রমণ মনে করলেও পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড, জন্ডিস সহ নানা জটিলতা। শনাক্ত হয় লিভার ইনফেকশন। আমরা ডেঙ্গু বাড়তে, লিভারও বাড়তে, জন্ডিসও বাড়তে, তিনটাই বাড়তে, প্রজাতি তিনটাই বাড়তে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের স্থবিরতায় প্রকোপ বাড়ছে বলে মনে করছেন আক্রান্তরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম তো আগে দেখা যেত ওই ধোয়া টোয়া দিত মেশিন দিয়ে, এখন এরকম কোনো ধোয়া বা কোনো মেডিসিন দেওয়ার কোনো ইয়ে পাওয়া যায়নি। এলাকার যাত্রাবাড়িতে তো শুনি এমনিতেই মশা বেশি, তারপর আমরা দোতলাতে থাকি তো মশাটা হয়তো বেশি। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি মুগদা হাসপাতালের সহকারী পরিচালকের। আইভি ফ্লুইডে বর্তমানে যে মজুদ আছে আর কি, সেটা দিয়ে কোনো ক্রাইসিস হচ্ছে না আর কি এখনো। আর যেটা বললাম, ম্যান পাওয়ারে তো একটা শর্টেজ হচ্ছে আর কি, এই সাপোর্টটা হয়তো আমরা পাচ্ছি না আর কি। তো আশা করতেছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 6,500। তাদের মধ্যে মৃত্যু হয় 27 জনের। আর চলতি মাসের প্রথম 10 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 4000। তাদের মাঝে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। ডেঙ্গুর সঙ্গে জন্ডিস সহ পানিবাহিত অন্য রোগগুলো দেখা দেয় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু এটা পানিবাহিত রোগ, অথবা আপনি সাবধান হন, আপনার বাচ্চাকে আপনি বাইরের যে লিকুইড খাওয়া যেগুলো আছে, বাইরের যেগুলি খাওয়া কথা বলছি আমরা, যে পানির জাতীয় খাবার যেগুলি আছে ওগুলি খাওয়াবেন না। ঘরে তৈরি খাওয়ান, বা আর যে আপনার বাসার যে পানিটা আছে সেটা ফুটিয়ে খাওয়ান বাচ্চাকে। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব। আমরা ডেডিকেটেড হাসপাতাল করেছি। ঢাকার অন্তত বেশিরভাগ হাসপাতালে একটা স্পেশাল একটা কর্নার করা হয়েছে, যেখানে আমাদের অবজারভেশন, সুপারভিশন বাড়ানো হয়েছে। এমনকি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে, যাতে আমরা ডেইলি রিপোর্ট পাই। আপাত দৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি দুশ্চিন্তার কারণ না হলেও সিটি কর্পোরেশনগুলোর নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নাগরিকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।